দর্শক আমন্ত্রণ যমুনায় ডেস্কে জানিয়ে দেব শিরোনামগুলো। গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ২১ দফা নিয়ে আলোচনা, হামাস মুক্ত উপত্যকার নিরাপত্তায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব। বারো ঘন্টায় ইউক্রেন জুড়ে ৬৫০ ড্রোন মিসাইল ছুড়ল রাশিয়া। যে কোনো আগ্রাসনের পাল্টা জবাব পাবে নেটো, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের। তামিলনাড়ুতে থালাপতির সমাবেশে প্রাণহানি ঘিরে তোলপাড়। দক্ষিণী নায়কের দলের বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা, টিভিকে স্থানীয় সরকার পাল্টাপাল্টি দোষারোপ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। প্রতিদিনই ইসরায়েলি আগ্রাসনের মাত্রা ও পরিধি বাড়ছে গাজায়। শনিবার একদিনে নেতানিয়াহু বাহিনীর নারকীয়তায় প্রাণ গেছে অন্তত ৯১ ফিলিস্তিনের। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছে ৪৫ জন, আহত ১৫০ শতাধিক মানুষ। শনিবার শহরটিতে আরও তীব্র হয়েছে আইডিএফ এর অভিযান। হাসপাতালগুলোকে টার্গেট করে কিছুক্ষণ পরপর চালানো হয় হামলা। বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র থেকে রোগী ও কর্মীদের সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। হামলা ও মৃত্যুর ভয়ে প্রতিদিনই গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২ বছরের আগ্রাসনে উপত্যকায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৬,০০০-এ। গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ২১ দফা নিয়ে চলছে আলোচনা। মঙ্গলবার আরব ও মুসলিম নেতাদের কাছে তুলে ধরা এই প্রস্তাবে কি আছে? টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলছে, ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করার অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। ২১ দফায় যুদ্ধের পর হামাস মুক্ত উপত্যকার নিরাপত্তায় বিশেষ আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি গাজা পুনর্গঠনের প্রতিশ্রুতিও দিয়েছে ট্রাম্প প্রশাসন। গাজায় লাগাতার বর্বরতা চালানো ইসরায়েলকে যখন কোনোভাবেই থামানো যাচ্ছে না, তখন জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন আরব ও মুসলিম নেতারা। মঙ্গলবারের সেই বৈঠকের পর যুদ্ধবিরতি ইস্যুতে বেশ আশার কথা শোনাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে, আরব ও মুসলিম নেতাদের কাছে শান্তি পরিকল্পনা তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, ২১ দফার প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে রূপরেখা দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনায় বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে জীবিত মৃত সব জিম্মিকে ফেরত দিতে হবে। ধীরে ধীরে উপত্যকা ছাড়বে আইডিএফ। পাশাপাশি মুক্তি দেওয়া হবে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে, যাদের মধ্যে রয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্তরাও। মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন সময় গাজাবাসীকে উপত্যকা থেকে বিতাড়িত করার কথা বললেও ২১ দফায় বলা হয়েছে, কাউকে জন্মভূমি ছাড়তে বাধ্য করা হবে না। যুদ্ধ শেষে গাজায় অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাবও দিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে থাকবে না হামাসের কোনো ভূমিকা। যেসব হামাস সদস্য শান্তিপূর্ণ সহাবস্থানে আগ্রহী, তাদের সাধারণ ক্ষমা করবে ইসরায়েল। পাশাপাশি আরব ও ইউরোপীয়দের সমন্বয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত হবে বিশেষ ফোর্স, যাদের কাছে থাকবে উপত্যকার নিরাপত্তার দায়িত্ব। ফাঁস হওয়া ২১ দফা অনুযায়ী ফিলিস্তিনিদের জন্য গাজা পুনর্গঠন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংলাপ আয়োজন করবে ওয়াশিংটন। বলা হয়েছে, হামাস যদি প্রস্তাবে রাজি না হয়, তবে গাজার যেসব স্থান এখন ইসরায়েলের দখলে রয়েছে সেগুলো আন্তর্জাতিক বাহিনীর কাছে হস্তান্তর করবে আইডিএফ। তবে ইসরায়েল এই প্রস্তাবে রাজি হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন শহরে। প্রতিবাদে মুখরিত হয় বার্লিন, লিভারপুল ও কেপটাউন। ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে জার্মানির বার্লিনে জড়ো হয় প্রায় ৬০,০০০ মানুষ। ফিলিস্তিনের পতাকা উড়িয়ে বয়কট ইসরায়েল ও ফ্রি গাজা স্লোগান দেয় বিক্ষোভকারীরা। বার্লিনের টিভি টাওয়ার থেকে টাইয়ার গার্ডেন পার্ক পর্যন্ত মিছিল করে আন্দোলনকারীরা। কাছাকাছি অবস্থান নেয় ইসরায়েলের পন্থীরাও। ইসরায়েলের পতাকা হাতে ফিলিস্তিনের স্বাধীনতার বিপক্ষে স্লোগান দেয় তারা।
যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। ফিলিস্তিন ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে অসন্তোষ জানিয়ে যুক্তরাজ্যের লিভারপুলে প্রতিবাদ মিছিল আয়োজন করে বিক্ষোভকারীরা। ব্রিটিশ সরকারের দ্বিমুখী আচরণের বিরোধিতা করে স্লোগান দেয় তারা। সংঘাত বন্ধে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবিও জানায়। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে আন্দোলন হয়েছে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। দেশটিতে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের পক্ষে এটি সবচেয়ে বড় প্রতিবাদ সভা বলে জানায় আয়োজকরা। কেপটাউনের ঐতিহাসিক জিনাতুল ইসলাম মসজিদ থেকে মিছিল নিয়ে পার্লামেন্ট এলাকায় যায় আন্দোলনকারীরা। দীর্ঘ এক দশক পর ইরানের উপর পুনর্বহাল হলো জাতিসংঘের নিষেধাজ্ঞা। রোববার থেকে কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। উত্তেজনা না বাড়িয়ে ইরানের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। যৌথ বিবৃতিতে 3 দেশ জানায় ইরানের পারমাণবিক কর্মসূচি বিস্তার ঠেকাতে এছাড়া আর কোনো পথ ছিল না তাদের। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের অর্থ কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হওয়া নয়। নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তকে অন্যায্য, অযৌক্তিক এবং অবৈধ বলে তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নেটোর যে কোনো আগ্রাসনের পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, নেটো এবং ইউর কোনো দেশে হামলার ইচ্ছে নেই তাদের, তবে রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হলে জবাব দেবে তার দেশ। এ সময় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্বিচার বর্বরতার নিন্দাও জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের বিরোধিতা করেন ল্যাভরভ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিসেম্বরে ভারত সফর করবেন বলেও নিশ্চিত করেন তিনি। বারবার রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের বিরুদ্ধে ন্যাটো ও ইইউ সদস্যদের ওপর হামলা পরিকল্পনার অভিযোগ তোলা হচ্ছে, যা বরাবরই প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট। তারা নানাভাবে যুদ্ধের প্রস্তুতির কথা বলছেন, তবে আমার দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে, যা হবে একটি চূড়ান্ত জবাব। মাত্র 12 ঘন্টায় ইউক্রেন জুড়ে প্রায় 650 ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে 568টি ড্রোন ও 43টি মিসাইল ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন সেনারা। সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে রাজধানী কিয়েভ। এছাড়া মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে জাপোরিজিয়া, সামি মাইকোলেভ, ওডেসা সহ আরও কয়েকটি অঞ্চলে। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, একটি হাসপাতাল, বেশ কয়েকটি কারখানা ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাণ গেছে অন্তত 4 জনের, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ইউক্রেনের লাগাতার হামলার জেরে দক্ষিণ পূর্বাঞ্চলের 2টি শহরের আকাশ সীমা বন্ধ করতে বাধ্য হয়েছে পোল্যান্ড। এবার যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে মার্কিন সেনা মোতায়েনের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনাদের প্রয়োজনে পূর্ণ শক্তি ব্যবহারেরও অনুমোদন দেন। শুক্রবার অভিবাসন সংস্থা আইসের একাধিক ভবনে হামলা অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা। এরই জেরে অভিবাসন বিরোধী বিক্ষোভ দমনে তড়িঘড়ি এমন পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যালের এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই পদক্ষেপ অভ্যন্তরীণ সন্ত্রাসীদের আক্রমণ থেকে অভিবাসন কেন্দ্রগুলোকে রক্ষায় সাহায্য করবে। এই ঘোষণার পরপরই তীব্র বিরোধিতা করেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। এই পদক্ষেপকে ক্ষমতার অপব্যবহার বলে আখ্যা দেন ওরেগনের গভর্নর। ভারতের তামিলনাড়ুতে বিজয় থালাপাতির সমাবেশে বিশৃঙ্খলা, প্রাণহানির ঘটনায় চলছে তোলপাড়। ভয়াবহ এই দুর্ঘটনার কারণ নিয়ে চলছে বিশ্লেষণ। পাল্টাপাল্টি দোষারোপ করছে স্থানীয় প্রশাসন ও বিজয়ের দল টিভিকে। আয়োজকদের দাবি, আবেদনের পরও প্রত্যাশিত ভিড় সামলাতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি, যদিও টিভিকে অব্যবস্থাপনাকেই দায়ী করছে নিরাপত্তা বিভাগ। আবারও জনসমুদ্র বিজয় থালাপাতির সমাবেশে। অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া টিভিকে নেতা বিজয়কে এক নজর দেখতে তামিলনাড়ুর কারুর শহরে মানুষের ঢল। বাঁধভাঙা উচ্ছ্বাস মুহূর্তেই রূপ নেয় ভয়ানক বিষাদে। ট্রাকের উপর বানানো মঞ্চে বিজয় যখন সভাস্থলে প্রবেশ করলেন, ততক্ষণে বিশৃঙ্খলা আর হুড়োহুড়িতে চরম খারাপ পরিস্থিতি। পদদলিত হয়ে হতাহত হয় অনেকে। ভিড় যে হবে সেটা প্রত্যাশিতই ছিল। এরপরও কেন এত বিশৃঙ্খলা আর প্রাণহানি? টিভিকে এবং স্থানীয় প্রশাসন দায়ী করছে একে অপরকে।
বিজয়ের দল টিভিকের দাবি জনতার চাপ সামলাতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানানো হয়েছিল, কিন্তু মোতায়েন করা হয় মাত্র 500 পুলিশ। তবে তামিলনাড়ুর ডিএমকে সরকার ও নিরাপত্তা বিভাগ দায়ী করছে আয়োজকদের অব্যবস্থাপনাকেই। পুলিশ বলছে শুরুতে 10,000 মানুষের জমায়েত হতে পারে এমন তথ্য দিয়ে সমাবেশের আবেদন করেছিল টিভিকে। পরে 30,000-এর মতো মানুষের সমাবেশের অনুমতি মেলে, যদিও শেষ পর্যন্ত এর দ্বিগুণের বেশি মানুষ জড়ো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। দুপুর 12টায় বিজয় থালাপতির যোগ দেওয়ার কথা থাকলেও প্রায় 7 ঘন্টা পর সন্ধ্যা 7:30টার দিকে উপস্থিত হন তিনি। এতেও বেড়েছে জনতার চাপ। বিজয় যখন আসেন ততক্ষণে লাগাম ছাড়া জনসমাগম। এত মানুষের জন্য ছিল না খাবার পানির যথেষ্ট ব্যবস্থা। অস্বাভাবিক গরমে অসুস্থ হয়ে পড়েন অনেকে। সব দিকেই ব্যারিকেড থাকায় কোনো দিকে যাওয়ার মতো অবস্থাও ছিল না। ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি থেকে পদদলিত হওয়ার ঘটনা। পরিস্থিতি বিগড়ে যাওয়ায় প্রাইভেট ফ্লাইটে তড়িঘড়ি চেন্নাই চলে যান বিজয়। জনরোষের শঙ্কায় তার বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার ঘটনাস্থল পরিদর্শনের পর হাসপাতালে আহতদের দেখতে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। হতাহত পরিবারগুলোকে অর্থ সহায়তার ঘোষণা দেন তিনি। পাশাপাশি দেন তদন্ত কমিশন গঠনের নির্দেশ। তদন্ত কমিশনের রিপোর্টে সত্য বেরিয়ে এলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের আয়োজনে এত মৃত্যু নজির নেই। এমন ট্র্যাজেডি আর হওয়া উচিত নয়। অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছি। এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টের হৃদয় বিদারক ঘটনার জন্য গভীর শোক জানিয়েছেন বিজয় থালাপতি। তবে এই ঘটনা তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এরই মধ্যে টিভিকের জেনারেল সেক্রেটারি এন আনন্দ সহ দলটির কয়েকজন নেতার বিরুদ্ধে মামলাও হয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। নেপালের সাধারণ নির্বাচনে লড়তে যাচ্ছেন জেনজি আন্দোলনের নেতৃত্বে থাকা তরুণ নেতা সুদান গুরুং। সম্প্রতি মার্কিন সংবাদ সংস্থা এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, কোনো দলের হয়ে নয়, স্বতন্ত্র হিসেবেই নামবেন ভোটের মাঠে। নির্বাচিত হলে সরকার পরিচালনায় প্রথাগত ধারা পাল্টে প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে মনোযোগী হওয়ার প্রত্যয় জানান গুরুং। মাত্র দুদিনের আন্দোলনে সরকার পতনের পর নড়বড়ে নেপালের রাজনৈতিক পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারের দায়িত্বে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এরই মধ্যে মার্চে নির্বাচনের তারিখও ঘোষণা দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারে যুক্ত না হলেও সে নির্বাচনে ভোটের মাঠে লড়াইয়ে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন জেনজি আন্দোলনের সম্মুখ সারির মুখ সুদান গুরুং। সম্প্রতি মার্কিন সংবাদ সংস্থা এবিসি নিউজের পডকাস্ট স্টার্ট হেয়ারে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। ক্ষমতাচ্যুত সরকারকে দুর্নীতিগ্রস্ত, স্বার্থপর বলে আখ্যা দিয়ে পুরনো ও প্রথাগত রাজনীতির ধারা ভেঙে দেওয়ার স্বপ্নের কথা জানান 36 বছর বয়সী গুরুং। জনগণ, বিশেষ করে তরুণদের নিয়ে পরিবর্তনের জন্য লড়াইয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি। কোনো দলের সাথে যুক্ত না হয়ে স্বতন্ত্র হিসেবে লড়বেন ভোটে। নেপালের এমন নাজুক পরিস্থিতি সামলানোর জন্য এই মুহূর্তে আমি সঠিক ব্যক্তি তা বলবো না, তবে জনগণ যদি আমাকে নির্বাচিত করে তবে তাদের পক্ষ হয়ে আমি অবশ্যই লড়ব। গুরুং ইঙ্গিত দেন, নির্বাচিত হলে প্রতিবেশী ভারত ও চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন হবে অন্যতম এজেন্ডা। তরুণদের শক্তি ও দৃঢ়তাকে কাজে লাগিয়ে অনিয়ম দুর্নীতি দূর করার কথাও বলেন তিনি। আমি ভয় পাই না। আমার কোনো ক্ষতি করলেও নেপালের তরুণদের দমিয়ে রাখা যাবে না। দুর্নীতিবাজদের যত দ্রুত সম্ভব যথাযথ শাস্তির সব রকম ব্যবস্থা করতে বদ্ধপরিকর আমরা। ভয় এখন নয়তো কখনোই নয়। এরই মধ্যে প্রতিবাদী এ তরুণকে দমাতে অজ্ঞাত পরিচয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে ক্ষমতাচ্যুত সরকারের সমর্থকরা। তবে কোনো হুমকি ধামকি নেপালের অকুতোভয় জেনজিদের দমাতে পারবে না, তা স্পষ্ট কণ্ঠে জানান দেন এই তরুণ নেতা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ হয়েছে পেশোয়ারে। সমাবেশে অংশ নিয়েছে হাজার হাজার কর্মী সমর্থক। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানীতে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন ইমরানের বোন আলেমা খানও। কারাবন্দী পিটিআই নেতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান সমর্থকরা। সরকার বিরোধী স্লোগানও দেয় তারা। 2018 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান, কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই সেনাবাহিনীর সাথে তার বিরোধের খবর শোনা যায়। 2022 সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান তিনি। পরের বছর ঘুষের মামলায় আটক ও সাজাপ্রাপ্ত হন। বর্তমানে কারাবন্দী ইমরানের বিরুদ্ধে রয়েছে 1.5 শতাধিক মামলা।
আর্জেন্টিনায় লাইভে ৩ নারীকে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চলছে তুলকালাম। বিচারের দাবিতে বিক্ষোভে নেমেছে দেশটির সাধারণ নাগরিকরা। হত্যার আগে নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রচার করা হয় একটা প্রাইভেট গ্রুপে। ধারণা করা হচ্ছে ৩ জনই মাদক কারবারের সাথে যুক্ত ছিল। মাদক নিয়ে রেষারেষির কারণেই ঘটেছে এই হত্যাকাণ্ড। এরই মধ্যে অভিযুক্ত ৫ জনকে আটক করেছে পুলিশ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে এই হত্যাকাণ্ডের সাথে সংযোগ রয়েছে ইন্টারন্যাশনাল ড্রাগ অর্গানাইজেশনের। শনিবার এই নৃশংস ঘটনার বিচারের দাবিতে আন্দোলনে নামে হাজার হাজার মানুষ। প্রায় ২ মাস পালিয়ে থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন ভারতের আলোচিত বাবা চৈতন্যানন্দ সরস্বতী। আগ্রার একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ১৭ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি প্রতারণা ও আর্থিক জালিয়াতির মামলাও রয়েছে স্বঘোষিত এই বাবার বিরুদ্ধে। ভারতের স্বঘোষিত বাবা চৈতন্যানন্দ সরস্বতী, যার আরেক নাম পার্থসারথী, দিল্লির শ্রী সারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্ট রিসার্চের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে এই বাবার বিরুদ্ধে গত আগস্টের প্রথম দিকে ওঠে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটির ১৭ শিক্ষার্থী একসাথে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করলে ভারত জুড়ে শুরু হয় তোলপাড়। এরপর থেকেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছিলেন চৈতন্যানন্দ। স্বঘোষিত বাবার বিরুদ্ধে অভিযোগ, নারী শিক্ষার্থীদের হোস্টেলে ক্যামেরা বসিয়েছিলেন তিনি। রাতে অশালীন টেক্সট পাঠানোর পাশাপাশি শিক্ষার্থীদের নিজের রুমে ডেকে বিদেশ ভ্রমণ সহ নানা প্রলোভন দেখাতেন। প্রস্তাবে রাজি না হলে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা সহ দিতেন হুমকি ধামকি। এছাড়াও তার বিরুদ্ধে প্রতারণা ও আর্থিক জালিয়াতির অভিযোগেও মামলা হয়েছে। গত ৪ আগস্ট থেকেই চৈতন্যানন্দের খোঁজে অভিযানে ছিল পুলিশ। এমনকি তার দেশত্যাগ ঠেকাতে জারি করা হয় লুকআউট সার্কুলার। অবশ্য পলাতক অবস্থাতেই ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫৫ লাখ রুপি তুলে নিয়েছেন তিনি। রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আগ্রার হোটেল দ্য ফার্স্ট থেকে গ্রেফতার করা হয় তাকে। হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ এমনকি পশ্চিমবঙ্গে অভিযান চালিয়েছি। গতকাল তথ্যের ভিত্তিতে আগ্রা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমরা ৩টি ফোন, একটি আইপ্যাড ও ভুয়া ভিজিটিং কার্ড জব্দ করেছি। পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য সে বারবার স্থান পরিবর্তন করেছে। চৈতন্যানন্দ গত ১৬ বছর ধরেই নারীদের যৌন হয়রানি করে আসছেন বলে অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন নারী দাবি করেছেন এর আগে বিভিন্ন জায়গায় অভিযোগ দেয়া হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাবা মাকে হত্যার পর বাড়ির উঠোনে পুঁতে রেখেছে ছেলে। ৮ বছর পর দায় স্বীকার করে মুখ খুললেন খুনি সন্তান। রোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে। ইন্টারভিউ শেষ হওয়ার সাথে সাথেই তাকে গ্রেফতার করে পুলিশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হয়েছে এমন চাঞ্চল্যকর ঘটনা। বাড়ির উঠান থেকে ৮ বছর আগে মাটি চাপা দেওয়া ২টি মরদেহ উদ্ধার করল পুলিশ। এরপরই স্থানীয় এক মিডিয়ায় যোগাযোগ করে সাক্ষাৎকার দিতে চান ওই বাড়ির মালিক। সেখানেই উঠে আসে লোমহর্ষক এক হত্যাকাণ্ডের বর্ণনা। কয়েক মিনিট প্রশ্নোত্তরের পরেই নিজের বাবা মাকে হত্যার কথা স্বীকার করেন ৫৩ বছর বয়সী লরেন্স ক্লাউস। তবে সম্প্রতি নয়, প্রায় ৮ বছর আগে ফ্রান্স এবং থেরেসিয়া ক্লাউস দম্পতিকে হত্যা করেন তিনি। শারীরিক অসুস্থতায় বেশ কষ্ট পাচ্ছিলেন বাবা মা। ছেলে হিসাবে তাদের কষ্ট কমাতেই হত্যা করেছেন তাদের, এমন সাফাই গাইলেন লরেন্স। তার দাবি, মৃত্যুর সময় তেমন কষ্ট হয়নি তার বাবা মায়ের। কয়েক মিনিটের মধ্যেই মারা গেছেন তারা। আমি বাবা মায়ের প্রতি আমার কর্তব্য পালন করেছি। তাদের নিয়ে চিন্তিত ছিলাম, তাদের কষ্ট কমাতে চেয়েছিলাম এবং খুব দ্রুতই তা হয়েছে। তাদের তেমন কষ্ট হয়নি। প্রথমে গলা টিপে বাবাকে, এরপর দড়ি দিয়ে শ্বাসরোধ করে মাকে খুন। হত্যার পর ২ থেকে ৩ দিন মৃতদেহ রেখে দিয়েছিলেন ঘরেই। পরবর্তীতে মাটি চাপা দেন উঠানে। বাবাকে আমি হাত দিয়েই শ্বাসরোধ করি। যতটা ভেবেছিলাম তার থেকেও সহজেই সে মারা যায়। তবে মায়ের ক্ষেত্রে আমার একটা দড়ি ব্যবহার করতে হয়েছিল। সাক্ষাৎকারে বাবা মায়ের কোনো মারাত্মক রোগের কথা জানাননি লরেন্স। বলেছেন রাস্তা পার হওয়ার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন মা এবং চোখের ছানি অপারেশন হওয়ায় তার বাবা আর গাড়ি চালাতে পারছিলেন না। এত বছর নিখোঁজ থাকলেও নিয়মিত যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ভাতা পেয়ে আসছিলেন মৃত এই দম্পতি। বাবা মায়ের প্রাপ্য এই অর্থ আত্মসাৎ করতেন লরেন্স। এই অর্থ নিয়েই মূলত তদন্তে নামে পুলিশ। এক পর্যায়ে উঠানের মাটি খুঁড়ে উদ্ধার করে মৃতদেহ।
এটা আমার ৪৫ বছরের ক্যারিয়ারের সবচেয়ে ভিন্ন রকম ইন্টারভিউ ছিল। কোনো পূর্ব প্রস্তুতির সময় পাইনি। চেষ্টা করেছি আসলে কি ঘটেছে তা খুঁজে বের করার। সাক্ষাৎকার শেষে বের হওয়ার সাথে সাথেই লরেন্সকে গ্রেপ্তার করে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা আলোড়ন তুলেছে দেশ জুড়ে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এবার ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য। প্রাণ গেছে অন্তত 4 জনের। শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয় অঙ্গরাজ্যটিতে। গত 25 বছরের মধ্যে এটি ছিল চতুর্থ সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আকস্মিক বন্যায় তলিয়ে যায় গ্লোব শহর। ভয়াবহ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় প্রোপেন ট্যাঙ্ক সরবরাহকারী প্রতিষ্ঠান। পানির স্রোতের সাথে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে ক্ষতিকারক প্রোপেন। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে রাজ্যটির হাজার হাজার বাসিন্দা। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে এবং বন্যা দুর্গতদের সহায়তায় কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। চীনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বিশ্বের সবচেয়ে উঁচু সেতু। দেশটির দক্ষিণ পশ্চিম গুইঝু প্রদেশে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে সেতুটি। দীর্ঘ 3 বছর ধরে চলে এটির নির্মাণ কাজ। 2890 মিটার দীর্ঘ ও 1420 মিটার প্রশস্ত সেতুটি। নদী থেকে অন্তত 625 মিটার উচ্চতায় অবস্থিত এই কাঠামোটি এরই মাঝে পেয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর তকমা। চীনের পার্বত্য এলাকায় উজ্জ্বল নীলচে বর্ণের বিশাল এই সেতুটি এরই মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।